ডুবে ডুবে ভালোবাসি। একটা ভিডিও যে আমি স্কিপ করে আর একটা ভিডিওতে যাব, এটার পারি না। আপনার ভিডিও আমার সামনে আসলে আমি কখনো স্কিপ করতাম না। ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আচ্ছা ও তো অনেক ব্রিলিয়েন্ট। ও তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, ও তো অনেক ব্রিলিয়েন্ট। ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যায় প্রতি বছর বেশিরভাগ ছেলে মেয়ে চান্স পায় না, কারণ তারা ইংরেজিতে ফেল করে। ইংরেজি চর্চা করতাম বাসায় নিজেই। আচ্ছা, আয়নার সামনে দাঁড়িয়ে একটু প্রেজেন্টেশন দিতাম যে আচ্ছা দেখি কেমন লাগছে ইংরেজিতে কথা বললে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যতগুলো ভোকাবুলারিজ এসেছিল আমি মুখস্থ না করে পেরে গিয়েছি। তাহলে এই জন্য আপনাকে আরো একটা পুরস্কার এবং অনেক সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য আপনার জন্য আরো পুরস্কার। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার কাছে মানে ইংরেজিটা কি আসলে? মানে ইংরেজি কি কোনো একটা সাবজেক্ট, নাকি কোনো একটা বস্তু, না ইংরেজি কোনো একটা মানুষ, না ইংরেজি ভয়, নাকি এটা ল্যাঙ্গুয়েজ? এটা কি আপনার কাছে? তাহলে ইংরেজির ভয়টাকে যদি আমাদের দূর করতে হয় তাহলে এটাকে সাবজেক্ট হিসেবে শেখা উচিত, নাকি মানে এটাকে ল্যাঙ্গুয়েজ, ভাষা হিসেবে শেখা? অবশ্যই সারা বছর তো ইংরেজি পড়লাম, অনেক ভালো স্টুডেন্টস যারা স্কলারশিপ পেয়েছে তারা ইংলিশে কেন ফেল করে? বিকজ দে নো দ্য ট্রাফিক রুলস but they don't know how to drive a car. আমি কিন্তু এসএসসি পরীক্ষা দিয়েছিলাম যখন, তারপরে 2.5 মাস বা 3 মাসের মতো সময় পেয়েছিলাম ভ্যাকেশন। সো তখন আমার অনেক ফ্রেন্ডরা ঘুরতে গিয়েছিল, অনেকে আড্ডা দিয়েছে, অনেকে রিল্যাক্সে ঘুমিয়েছে, চিল করেছে, মজা করেছে। আমি ওই সময় ইংরেজি শিখেছিলাম সত্যি, এবং দ্যাট has changed my life. I used to answer always like, yes, I have a girlfriend. I have a boyfriend. Now please ask me his name. Yeah, please tell me his name. English. এবং এটার জন্য আমি আপনাকে ডাবল পুরস্কার দিতে চাই। কিন্তু আমি চাই আপনি যেখান থেকে ইংরেজিটা শিখেন। লোকজন তাকে নিয়ে বাহবা করবে, আল্লাহ মেয়েটা তো ইংরেজি বিভাগে পড়ে, আমি তো সুন্দরী দেখে তো চাকরি দিব না। আপনার দাদির সিভিটা দেন আমাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমাম হোসেন। আর নামটা বলার কারণ হচ্ছে আমার নাম কেউ মনে রাখতে পারে না, এই জন্য আমার নাম এখন থেকে প্রতিটা ভিডিওতে, পডকাস্টে বলতে হবে। এবং আমাদের সাথে যিনি আছেন তার নামটা একটু অন্যরকম এবং অন্যরকম সুন্দর, তাই তার মুখ থেকেই শুনবো। কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই যে আমি আপনার নামের আগে এত সুন্দর একটা বর্ণনা দিলাম যে এত সুন্দর নাম আপনার, এইটা আপনার কেমন লেগেছে? আমার কাছে ভালোই লেগেছে, অ্যান্ড থ্যাংক ইউ। আপনি যেটা বললেন একটু অন্যরকম, কারণ আমার নামটা শুরুতেই যখন কেউ শুনে তখন সেটা ঠিকভাবে প্রনাউন্স করতে পারে না। আমি বলবো আপনার নামটা? হ্যাঁ প্লিজ। ওর নাম হচ্ছে আদিবা আঞ্জুম। ভাইয়া সরি, ইটস ওকে, আই এম সো সরি। ওর নাম হচ্ছে আবিদা, এবং আদিবার সাথে খুব মিল থাকার কারণে ওনাকে সবাই আদিবাই বলে, আবিদা কেউ বলে না। দ্যাটস আ ভেরি বিউটিফুল নেম। হু নেমড ইউ? কে নাম রেখেছে আপনার? আব্বু আম্মু দুইজন মিলেই রেখেছে। আচ্ছা, বাবা মাকে একত্রে কি বলে যেন একটা ইংরেজি টার্ম আছে না, বাবা মাকে একত্রে কি বলে? এটা প্যারেন্টস বলে। আচ্ছা, যদি আমি বলতে চাই একজন, মানে আমার বাবাকে আমি বলতে চাই, সেক্ষেত্রে কি আমি প্যারেন্টস বলবো, যে হি ইজ মাই প্যারেন্টস, নাকি কি হবে এখানে? He is my father. He is my father. আচ্ছা, আরেকটা কিন্তু বলা যায়, প্যারেন্টও বলা যায়। She is my parent, he is my parent, এটাও কিন্তু বলা যায়। সো আমি আসলে যেটা করি, আমি যখন ইংরেজি শিখে কাউকে তখন পুরস্কার দিই। আজকে নতুন টাকা দিতে পাচ্ছি না আপনার জন্য, বাট আমি তো অ্যানসারটা দিতে পারিনি ভাইয়া। ভুল করলে তো আমরা ডাবল পুরস্কার দিই আসলে। সো আপনি কি আরেকটা পুরস্কার চান? থ্যাংক ইউ। আজকে নতুন একটা জিনিস শিখলাম, he is my parent. He is my parent, she is my parent. যখন মা হবে she is my parent, আর বাবা হলে he is my parent. এবং মজার ব্যাপার হচ্ছে আমরা ইংরেজিটাকে আসলে সারা জীবন যেটা করে এসেছি সেটাকে আজকে একটু ভুলভাবে আমাদের যে ব্যাখ্যাগুলো এতদিন দেওয়া হয়েছে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করব। বাট তার আগে বলে নিতে চাই, আবিদা পড়ছেন ঢাকা ইউনিভার্সিটিতে, এবং প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, সেই ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ছেন, তাই তো? কেমন লাগছে পড়াশোনা এখানে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, এভরিথিং ইজ গোয়িং ওয়েল। এখন বিবিএ ফাইনাল ইয়ারে আছি, কিছুদিন পরে বের হয়ে যাব, বাট বিশ্বাস হচ্ছে না যে এত তাড়াতাড়ি আমার ইউনিভার্সিটির বিবিএ লাইফ শেষ হয়ে যাবে। একদম শেষের দিকে উনি আছেন, এবং শুধু তাই নয়, উনি আরো বেশ কিছু সোশ্যাল কাজ, এবং উনি একজন ভবিষ্যতে বেশ সাকসেসফুল একজন উইমেন হতে চান, ওরকম কিছু কাজও করছেন, সেগুলো খুবই ইন্সপায়ারিং, আমরা সেগুলোও শুনবো। বাট আমার ছোট্ট একটা প্রশ্ন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন, জি, মার্কেটিং ডিপার্টমেন্টে। জি, আমি যেটা জানি আপনার ইংরেজি বেশ ভালো, আলহামদুলিল্লাহ। ইউ আর ভেরি গুড এট ইংলিশ, রাইট? এবং ইউ ডোন্ট ট্রাই, ইউ নো ইংলিশ, আই নো। এবং মজার ব্যাপার হচ্ছে, not better than you. কাম অন, আমি তো শিখি আপনার কাছ থেকে। ও মাই গড, সত্যি আমি আপনার কাছ থেকে শিখি, এবং আমার খুব ভালো লাগে। মানে যখন আপনি আমার সাথে তো গত কয়েকদিন কথা হয়েছে আপনার, সো আই লার্নড সো মেনি থিংস ফ্রম ইউ, এবং কিভাবে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন নিতে হয় সেটাও কিন্তু আমি জেনেছি। সো আই এম সো হ্যাপি যে আপনার থ্রুতে আমি এই জিনিসগুলো মানে শিখতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট।
থ্যাংক ইউ সো মাচ, ইউ টু। অ্যান্ড একটা কথা বলবো ভাইয়া, আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে আপনার ভিডিও দেখি। অ্যান্ড প্রত্যেকটা ভিডিও এত বেশি ইন্টারেস্টিং যে একটা ভিডিও যে আমি স্কিপ করে আর একটা ভিডিওতে যাব এটার পারি না। আপনার ভিডিও আমার সামনে আসলে আমি কখনোই স্কিপ করতাম না। স্পেশালি কোভিডের সময় আমি আপনার ভিডিও অনেক বেশি দেখতাম। থ্যাংক ইউ সো মাচ। আই ওয়াজ লিটারালি অ্যাডিক্টেড টু ইয়োর ভিডিওস। আপনার খুব ভাইরাল একটা ওয়ার্ড ছিল নাকশা ফাটানো। আজকে যদি আপনি ঠিকঠাক পারফর্ম না করেন তাহলে আপনার নাকশা কিন্তু সৌরজগতে যাবে। আই উইল ট্রাই যাতে আমার কোনো ভুল না হয়। থ্যাংক ইউ সো মাচ। আরেকটা প্রশ্ন করতে চাই ইন দ্য মিন টাইম, এই যে আপনি বলছিলেন যে ইন্টারমিডিয়েট প্রথম মানে বছর থেকে আপনি আমার ভিডিও দেখতেন, আজকে আমার সাথে সরাসরি বসে আমরা একসাথে পডকাস্টে জয়েন করেছি, হাউ ডু ইউ ফিল? ইট ফিলস লাইক মাই ড্রিম has come true. Oh my god, এত সুন্দর করে ইন্সপিরেশন এর আগে কখনো কেউ দেয় না। রিয়েলি আই এম সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। এরকম ইন্সপায়ার করবেন তাহলে আপনারা যারা ভিউয়ার্স আছেন তাদেরকে আমি মাঝে মাঝে আমার পডকাস্টে ইনভাইট করবো। সো কমেন্ট করে লিখে জানান আপনারা কারা কারা কোন কোন জায়গা থেকে দেখছেন শুনছেন এবং কেমন লাগছে আজকে আমাদের এই প্রোগ্রাম, সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে লিখে জানাতে হবে। আমি যেটা জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে সেটা হলো আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ছেন। জি। আমি জানি ছোটবেলা থেকে আপনার ইংরেজির প্রতি একটা ভালোবাসা কাজ করতো এবং আপনি ওইটা নিয়ে কাজ করেছেন বিভিন্ন সময়। সো why in marketing department, why not in English department? এটা কারণটা কি? আচ্ছা, অনেস্টলি যদি বলি আমার আসলে মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করার কোনো ইচ্ছা ছিল না। আমি ছোটবেলা থেকেই চেয়েছিলাম ইংরেজি ডিপার্টমেন্টে পড়বো ঢাকা ইউনিভার্সিটিতে, বাট আনফর্চুনেটলি আমার চান্সটা হয়নি ইংলিশ ডিপার্টমেন্টে, অ্যান্ড দেন আমার মার্কেটিং ডিপার্টমেন্ট চুজ করতে হলো। আচ্ছা, এটা আমার কিন্তু অনেক বড় একটা মানে আমি নাকশা ফাটানোর একটা জায়গায় চলে আসছেন আপনি এর মধ্যে। হ্যাঁ, আমি আপনাকে এখন কিছু খুব ক্রিটিক্যাল প্রশ্ন করব এবং ইউ হ্যাভ টু আনসার দোজ কোয়েশ্চেনস, ইউ ক্যানট স্কিপ দ্যাট ওয়ান। ওকে, আমি তো ভয় পেয়ে যাচ্ছি। ক্রিটিক্যাল প্রশ্ন, ও মাই গড। প্রশ্নটা হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য টাইম ইচ্ছা থাকে যে আমি জার্নালিজম ডিপার্টমেন্টে পড়বো, আমি জার্নালিস্ট হব ভবিষ্যতে, বা আমি পড়বো হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টে, অথবা আমি পড়বো হচ্ছে ফিল্ম এন্ড মিডিয়া ডিপার্টমেন্টে। অ্যাট দ্য সেম টাইম আমার বাসা থেকে একটা প্রেশার থাকে যে তোমাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে অথবা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে হবে। যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছি এবং আমার পছন্দের সাবজেক্ট পাচ্ছি না, তখন আমি যেই সাবজেক্ট পাচ্ছি ওই সাবজেক্টই পড়ছি। ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন? অ্যাকচুয়ালি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যদি আমি বলি, একটা টিপিক্যাল মাইন্ডসেট আছে, যেমন আমরা সবসময় মানুষ কি বলে এটা অনেক ভাবি। যখন আমি আমার ডিপার্টমেন্টকে স্যাক্রিফাইস করব, আমার প্রেফার ডিপার্টমেন্টকে স্যাক্রিফাইস করে একটা রিনাউন্ড ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আসলে দেখা যায় কি, যদি আমি মানুষদের কথা চিন্তা করি, তারা আপনাকে একটা অ্যানাদার লেভেলের ব্র্যান্ড ভ্যালু দিবে, তাদের ইমপ্রেশনটাই চেঞ্জ হয়ে যাবে ইউনিভার্সিটির কারণে। ইয়েস, ও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আচ্ছা ও তো অনেক ব্রিলিয়েন্ট, ও তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়ে, ও তো অনেক ব্রিলিয়েন্ট, তো চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে। ইয়েস, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে মানুষজন একটা অন্যরকম চোখে দেখে, তাদের ব্র্যান্ড ভ্যালুটা বেড়ে যায়। বাট যদি আমি অন্য একটা পার্সপেক্টিভ থেকে বলি, যে যারা তাদের ব্র্যান্ড ভ্যালুটাকে অত বেশি গুরুত্ব দিচ্ছে না, বাট দে ওয়ান্ট টু স্টাডি ইন দেয়ার প্রেফার্ড ডিপার্টমেন্ট, তখন যেটা হয়, আমরা অনেকেই দেখি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে গিয়ে অনেক স্টুডেন্ট ডিপ্রেশনে চলে যায়। কেন? বিকজ তারা ওই যে মানুষ কি বলবে ওই চিন্তা করে একটা রিনাউন্ড ইউনিভার্সিটিতে চান্স পেয়ে ভর্তি হয়ে গেল, বাট তাদের পছন্দের সাবজেক্টটা তারা পেলো না, তাও ওই ইউনিভার্সিটিতে তারা পড়ছে, তো ওই ডিপ্রেশনটা কাজ করে। কিন্তু যদি আমি আমার পছন্দের ডিপার্টমেন্টটাকে চুজ করি, রিনাউন্ড ইউনিভার্সিটি হোক বা না হোক, সেটার চিন্তা না করে, তখন দেখা যায় যে আমার ওই ডিপ্রেশনটা কাজ করবে না। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি যে ডিপার্টমেন্টে পড়ছি এটা আমার স্কিল সেট এবং আমার প্যাশনটাকে কিন্তু ডিফাইন করে যে ও কোন ব্যাকগ্রাউন্ডের। বাট যদি আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, নাইদার ইউনিভার্সিটি nor your department কোনোটাই ম্যাটার করে না। Yes, if you don't have communication skills, especially in English, nothing matters. Really? Yes. তার মানে আপনি বলছেন যে যারা ঢাকা ইউনিভার্সিটিতে বা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে তারা মনে করছে যে এটা আমার ব্র্যান্ড ভ্যালু বাড়াবে। Yes. সো যারা ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর দিকে বেশি ফোকাস করছে, সমাজের মানুষের কথা চিন্তা করছে, তখন তারা পড়ছে একটা পাবলিক ইউনিভার্সিটিতে। Yes. আর যারা নিজের প্রায়োরিটিকে প্রাধান্য দিচ্ছে, আমার নিজের কোনটা করতে ভালো লাগে, কোন সাবজেক্টে পড়তে ভালো লাগে, তারা পড়ছে তাদের প্রেফার্ড সাবজেক্টে, নট ইউনিভার্সিটি। Yes. সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে বা ন্যাশনাল ইউনিভার্সিটি হতে পারে। আচ্ছা, আপনি আরেকটা বলেছেন শেষে, বাংলাদেশে পার্সপেক্টিভে ইউনিভার্সিটি এন্ড ইওর ডিপার্টমেন্ট কোনোটাই ম্যাটার করে না ইফ ইউ ডোন্ট হ্যাভ স্কিলস।
আচ্ছা, এবং আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্কিল মনে করছেন সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। ইয়েস, অফ কোর্স। আচ্ছা, কমিউনিকেশন স্কিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা মনে হয়? যেমন কমিউনিকেশন স্কিলের মধ্যে যেমন কথা বলছি আমরা, ইয়েস, কথা বলা একটা কমিউনিকেশন ডেফিনেটলি। আমি হাত পা নাড়াচ্ছি, আমি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার কমিউনিকেট করছি। আমি বিদেশে যখন যাই তখন অনেকে আমার কথা বুঝে না। ইয়েস। সো তারা যখন আমার কথা বুঝে না তখন কিন্তু আমার তাকে অভিনয় করে দেখাইতে হয় যে আমি কি বুঝাতে চাচ্ছি। ইউ আন্ডারস্ট্যান্ড? সো আমার মাথা নাড়াইতে হয়, এরকম করতে হয়। সো আমি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কমিউনিকেট করছি। কোন কমিউনিকেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার কাছে এবং কেন সেটা? অ্যাজ উই অল নো যে ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো আমরা যখন ইংরেজিতে ফ্লুয়েন্ট হব, অ্যান্ড অফকোর্স শুধুমাত্র আমি ইংরেজি বলতে পারলাম বাট আমার সামনে একজন কথা বলছে আমি সেটা বুঝতে পারলাম না, তাহলে হবে না। ইংরেজি বলতে পারা এবং আরেকজনের কথা বুঝতে পারা, বোথ আর ইম্পর্টেন্ট। মানে সাইমultaneously দুইটাই সমান গুরুত্ব বহন করছে। আচ্ছা, আমি আপনাকে কিছু মানে এই জায়গাতে যাওয়ার আগে আরো কিছু প্রশ্ন করি। আপনি যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, এবং ঢাকা ইউনিভার্সিটিতে দেখা যায় প্রতি বছর বেশিরভাগ ছেলে মেয়ে চান্স পায় না কারণ তারা ইংরেজিতে ফেল করে। হাউ ডিড ইউ টেক দ্য প্রিপারেশন? এবং আপনার ইংরেজি, একাডেমিক ইংরেজিটা যেরকম ভালো, আপনি এখন একাডেমিক ইংলিশটা পড়ানো, ইনফ্যাক্ট আপনার অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে, 8, 9, 10-এ পড়ে, তাদেরকে আপনি ইংরেজি শেখাচ্ছেন, ইংরেজি পড়াচ্ছেন, একাডেমিক ইংরেজিটা শেখাচ্ছেন, এবং কিছু কিছু জায়গায় আপনি ল্যাঙ্গুয়েজও শেখাচ্ছেন, আপনি ইংরেজিতে কথা বলা শেখাচ্ছেন, সুন্দর উচ্চারণে কথা বলা শেখাচ্ছেন। সো এই যে দুইটা ব্যাপার একসাথে মেনটেন করছেন, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির আগে কোন জিনিসটা আপনাকে হেল্প করেছে এবং কিভাবে সেটা হেল্প করেছে? ওকে, ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের সময় একটা পার্ট থাকে সবচাইতে হার্ড ইংরেজিতে, সেটা হচ্ছে ভোক্যাবুলারিজ। ঠিক আছে? তো নর্মালি আমরা যেটা করি ভোক্যাবুলারি মুখস্থ করি। তো আমার কাছে সবসময় এই জিনিসটা খুবই বিরক্ত লাগতো, ভোক্যাবুলারি মুখস্থ করা। কারণ ভোক্যাবুলারি মুখস্থ করলে দেখা যাবে আমি সেটা 7 দিন 8 দিন মনে রেখেছি, তারপর আমি ভুলে যাব। আমি এই কাজটা একেবারেই করিনি। আমার ছোটবেলা থেকে ইংরেজির বেসিকটা ভালো। ইংরেজি চর্চা করতাম বাসায় নিজেই। আয়নার সামনে দাঁড়িয়ে একটু প্রেজেন্টেশন দিতাম যে আচ্ছা দেখি কেমন লাগছে ইংরেজিতে কথা বললে। এন্ড আর একটা জিনিস যেটা আমি করতাম, আমি নিজের কথা নিজে রেকর্ড করতাম। কিভাবে? মানে ফোনে রেকর্ড করে আবার সেটাকে শুনতাম, যাতে করে আমি আমার ফ্লস গুলো ফাইন্ড আউট করতে পারি এন্ড দেন ওটাকে আমি কারেক্ট করতে পারি। বাট ভোক্যাবুলারি মুখস্থ করার ব্যাপারটা যদি বলি, আমি সেই ভোক্যাবুলারি মুখস্থর দিকে একেবারেই যাইনি। আমার একটা মাইন্ড সেটআপ ছিল, যা আসবে যদি আমি জানি আমি অ্যান্সার করে দিব, আর না জানলে নাই। বাট ভোক্যাবুলারি মুখস্থ করে আমার কাছে মনে হতো এটা আমার লং রানে গিয়ে আমাকে কোনো বেনিফিট দিবে না। অ্যান্ড লাকিলি, ফরচুনেটলি, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যতগুলো ভোক্যাবুলারিজ এসেছিল আমি মুখস্থ না করে পেরে গিয়েছি। তাহলে এই জন্য আপনাকে আরো একটা পুরস্কার। থ্যাংক ইউ। ইটস মাই প্লেজার। ভাই আজকে কিন্তু বেশি বেশি প্রশ্ন করবেন, তাহলে আমি বেশি বেশি অ্যানসার দিতে পারবো। ওকে, নাইস। বেশি বেশি পুরস্কার পাবো। ডেফিনেটলি আমি আপনার জন্য আজকে অনেক পুরস্কার আসছে। যদিও মানে ব্যাপারটা হচ্ছে আমি সবসময় নতুন টাকা দেই, কিন্তু আজকে একটু পুরনো। ডোন্ট গেট মি রং, আমি পরবর্তীতে এটাকে নতুন করে দেব আপনাকে। ইটস ফাইন। অলরেডি আমি এখন গাইস 200 টাকার মালিক পডকাস্টে এসে। আচ্ছা, যেটা বলছিলেন যে ভোকাবুলারিজ আপনি মুখস্থ না করেও আপনি ইউনিভার্সিটিতে যেগুলো আসছিল সেগুলো আপনি পেরে গেছেন এবং সেটা আপনার হয়ে গেছে। আপনি ছোটবেলা থেকে ইংরেজিটা চর্চা করতেন এবং ওই ব্যাপারটা আপনার মধ্যে ন্যাচারালিটি একটা মানে ন্যাচারাল একটা ব্যাপার তৈরি করেছে আপনার ব্রেনের মধ্যে, এবং আপনি যখন কোনো কথা বলতেন বা কোনো জায়গায় কোনো কিছু দেখতেন বা পড়তেন, আপনি সেটা অটোমেটিকলি বুঝতে পারতেন হয়তো। এম আই রাইট অর রং? রাইট। আচ্ছা, তাহলে এই আপনি পরবর্তী ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলেন, আপনার অনেক ইউনিভার্সিটি আপনার ফ্রেন্ডরা চান্স পায় না। আপনি ইংরেজিতে দক্ষ, আপনার একাডেমিক ইংলিশ ভালো, আপনার সাধারণ জ্ঞান ভালো ডেফিনেটলি, যেহেতু আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ছেন, বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনার সব কিছুই ভালো, মোটামুটি অন্যান্য সাবজেক্ট আপনি দক্ষ। তো আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটিতে ট্রাই করেছেন, আপনি কখনো দেশের বাইরে কোনো ইউনিভার্সিটিতে ট্রাই করেছিলেন? অনেস্টলি স্পিকিং, নো, ট্রাই করিনি, এবং আমার মাথায় এই চিন্তাটাও আসেনি যে আই শুড ট্রাই ফর অ্যাব্রড। এবং আমাদের ভিউয়ার্স আমরা যারা আছে আজকে এবং আমাদের ছেলেমেয়েরা যারা ভিডিওটা দেখছেন, আমাদের মধ্যে এই জিনিসটা কেন হয়? ক্যান ইউ আনসার লাইক হোয়াই পিপল স্টুডেন্টস ওয়ান্ট টু স্টাডি ইন দ্য পাবলিক ইউনিভার্সিটি ইন বাংলাদেশ, হোয়াই নট অ্যাব্রড? মানে তারা কেন অক্সফোর্ড, মানে প্রাচ্যের অক্সফোর্ডে পড়ছেন আপনি বা অনেকেই পড়ছে, কিন্তু সে অক্সফোর্ডে, কেমব্রিজে, তারপর হচ্ছে হার্ভার্ডে কেন ট্রাই করছে না? মানে রিজনটা কোথায়? আসলে আমাদের বাংলাদেশের মানুষদের যদি বলি ড্রিম, সেটা খুবই সীমাবদ্ধ, তারা এর বাইরে কিছু চিন্তাই করতে পারে না। বাট
যদি বলি সবচাইতে বড় রিজন কি বাইরের দিকে চিন্তা না করার, দে হ্যাভ ফিয়ার ইন ইংলিশ। তো তাদের হচ্ছে তারা হয়তো এরকম একটা মাইন্ডসেট আপনি বসে আছে যে আমি যে বিদেশের জন্য অ্যাপ্লাই করব, আমি তো বিদেশে গিয়ে কমিউনিকেট করতে পারবো না, আমি তো ঠিকমতো কথাই বলতে পারি না। হ্যাঁ, আমি ইংরেজি খুব ভালো লিখতে পারি, আমি খুব ভালো গ্রামার পারি, আমি ন্যারেশন পারি, আমি রাইট ফর্মস অফ ভার্ব খুব পারি, চেঞ্জিং সেন্টেন্সের সব রুলস আমি একদম আমার ঠুটস্থ। কিন্তু যখন আমাকে বলা হয় তুমি ইংরেজিতে নিজেকে ইন্ট্রোডিউস করো, দ্যাট টাইম আই গেট ব্ল্যাঙ্ক। তখন আমরা আর ইন্ট্রোডিউস করতে পারি না। আপনি কি পারেন নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশন দিতে? আমি চেষ্টা করলে আপনার সামনে তো আমার খুবই ভয় লাগবে। আমরা একটু শুনতে চাই, ভিউয়ার্সরা শুনতে চাই আপনার নিজের সম্পর্কে একটু বলেন। আপনি নিজে ইংরেজিতে ট্রাই, বাট পাশে আমার একজন সবচেয়ে বড় ইন্সপিরেশন বসে আছেন, তো তার সামনে বসে আমি ইন্ট্রোডিউস করব নিজেকে, এটা এইজন্য আরো ভালো করে ভয় পেতে পারি হয়তো। ওকে, I'll try. Hello everyone, this is Abida Anjum. I'm currently studying in the University of Dhaka, Department of Marketing. I have completed my HSC from Adamji Cantonment College. My mom is a teacher and my father is a banker. I have one elder sister. She is currently studying in the University of Chittagong. My hobbies are making videos, outing with my friends, and teaching. My passion and my aim in life is to be an entrepreneur, though my parents don't want me to be so. Please pray that they can agree with my opinion and they can easily accept whatever I want. All right. হাততালি দেন একটা সুন্দর করে, এবং অনেক সুন্দর ইন্ট্রোডাকশনের জন্য আপনার জন্য আরো পুরস্কার। থ্যাংক ইউ। আমরা এরকম পুরস্কার দিতে চাই, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পুরস্কার দিতে চাই। আপনারা যারা যারা দেখছেন তারাও পার্টিসিপেট করেন। এই যে ইন্ট্রোডাকশনটা বললো আবিদা, এই ইন্ট্রোডাকশনটা সুন্দর করে আপনারা যারা যারা আমাদেরকে কমেন্টে লিখে পাঠাতে পারবেন এবং সুন্দর করে ভিডিও করে আমাদেরকে ইনবক্স করতে পারবেন, তাদের জন্য পুরস্কার আমরা পার্সেল করে দেবো। কেমন হবে বলেন তো? খুবই ভালো হবে, বাট ভাই আমার জন্য কিছু রেখেন। অবশ্যই রাখবো, এই যে আপনাদেরকে তো এখনই দিচ্ছি আমি, এটা তো হয়েই গেল। সো এই যে আপনি এত সুন্দর করে কথা বলেন, এত ন্যাচারালি এবং এত সুন্দর উচ্চারণে কথা বলছেন, বিদেশি ইউনিভার্সিটিসগুলোতে পড়ার জন্য আপনি যেটা বলছেন ফেয়ার, ভয়, এটা হচ্ছে ইংলিশ। তারা চিন্তা করতে পারে না যে আমি ঢাকা ইউনিভার্সিটিতেই পড়বো, এর বাইরে জগন্নাথ জাহাঙ্গীরনগরের বাইরে চিন্তা করতে পারছে না, কারণ তাদের ইংরেজি একটা ভয় আছে। ভয়কে জয় করার জন্য কি করা উচিত আমাদের? অ্যাকচুয়ালি তাহলে তো আমাদেরকে একদম রুট লেভেল থেকে সব কিছু চেঞ্জ করতে হবে। যেমন আমি আমার কথা যদি বলি পার্সোনাল লাইফের, আমি অনেক টিউশন করাই। তো বাচ্চাদেরকে যখন আমি ইংরেজি পড়াই, অফকোর্স আমার একটা মাইন্ডসেট আপ থাকে তাদের সিলেবাস শেষ করাতে হবে। আমার চাইতেও বেশি টেনশন অবশ্যই তাদের গার্ডিয়ানদের, যে ঠিকমতো সিলেবাসটা শেষ হলো কিনা। অ্যান্ড সিলেবাসটা কি, ন্যারেশন বা চেঞ্জিং সেন্টেন্স বা ভার্ব, কিছু একটা মানে কিছু রুলস যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। রুলস থেকে আসলে কমন পড়লে আমরা পারবো, দ্যাটস ইট। অ্যান্ড হয়তো তারা ভালো রেজাল্টও করবে, 100-এ হয়তো 90+ পাবে। বাট এটাতেই কি তারা ইংরেজিতে খুব ভালো হয়ে গিয়েছে? নো। আমি যদি নিজের থেকেও তাদেরকে স্পোকেন ইংলিশের ব্যাপারে বা একাডেমিক পড়াশোনার বাইরে গিয়ে কিছু শেখাতে চাই, দে ডোন্ট ফিল ইন্টারেস্টেড। আচ্ছা, তাদের বাবা মারাও ইন্টারেস্টেড ফিল করে না। আচ্ছা, ব্যাপারটা কি এরকম, লাইক আমরা মানে ইংরেজিটা শিখছি, তাই না? ইয়েস। আচ্ছা, আপনার কাছে মানে ইংরেজিটা কি আসলে? মানে ইংরেজি কি কোনো একটা সাবজেক্ট, নাকি কোনো একটা বস্তু, না ইংরেজি কোনো একটা মানুষ, না ইংরেজি ভয়, নাকি এটা ল্যাঙ্গুয়েজ? এটা কি আপনার কাছে? ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, নট আ সাবজেক্ট। তাহলে আপনি যেটা পড়াচ্ছেন বাচ্চাদেরকে, মানে আম সরি টু সেই, আপনি যেটা বাচ্চাদেরকে পড়াচ্ছেন, আপনি কি তাকে ল্যাঙ্গুয়েজ, ভাষাটা শেখাচ্ছেন নাকি সাবজেক্টটা শেখাচ্ছেন? আমি তাদেরকে ইংলিশ অ্যাজ সাবজেক্ট শেখাচ্ছি। তাহলে এটা কি ভুল হচ্ছে না? মানে আপনার কি মনে হয়, মানে আপনি তো টিচার একজন, এখানে টোটালি ভুলটা আমাদের টিচার্সদের, যে আমরা বাচ্চাদেরকে ইংলিশ শেখাচ্ছি বাট অ্যাজ সাবজেক্ট হিসেবে, নট অ্যাজ ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংরেজির ভয়টাকে যদি আমাদের দূর করতে হয়, তাহলে এটাকে সাবজেক্ট হিসেবে শেখা উচিত নাকি মানে এটাকে ল্যাঙ্গুয়েজ, ভাষা হিসেবে শেখা উচিত? অবশ্যই ইংরেজি যদি আমরা ইংরেজিতে ভালো যদি করতে চাই, ইংরেজিকে অ্যাজ ল্যাঙ্গুয়েজ হিসেবেই শেখা উচিত। এতে করে আমরা
ইংলিশ অ্যাজ সাবজেক্ট হিসেবেও সেটাতে ভালো করতে পারবো এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজে ভালো করতে পারবো। তখন আমাদের গ্রামারের কিছু বাধা ধরার নিয়মের মধ্যে আর থাকতে হবে না, আমরা ব্রডলি চিন্তা করতে পারবো। এবং এই যে স্পোকেন ইংলিশের বা একটা মানুষের সামনে দাঁড়িয়ে আমি ইংরেজিতে কথা বলছি জনসম্মুখে, যেই ভয়টা, সেই ভয়টা আমার কেটে যাবে। আচ্ছা, আপনি কি একটা ব্যাপার খেয়াল করেছেন, ছেলেমেয়েরা কিন্তু পরীক্ষার মধ্যে A+ ঠিকই পাচ্ছে, তাই না? A+ ঠিকই পাচ্ছে। আবার ওই ছেলে মেয়েগুলো যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে আসতেছে বা দেশের বাইরে যখন যাওয়ার জন্য আইএলস করবে, তখন তারা ওই আইএলসের প্রিপারেশন নিতে সময় লাগে 6 মাস 7 মাস, কারো কারো ক্ষেত্রে 1 বছর সময় লেগে যায়। সো আমরা যদি সাবজেক্ট হিসেবে না পড়ে এটাকে মানে ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়তাম ছোটবেলা থেকেই, তাহলে আমার মনে হয় যে এই সমস্যাটা থাকতো না। কিন্তু প্রবলেমটা এখানে, প্রবলেমটা হচ্ছে যদি আমি এটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি তাহলে কি আমি A+ পেতে পারি? অবশ্যই, ওয়াই নট। যদি আমি ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি, আমার অটোমেটিক্যালি গ্রামার, একটা সেন্টেন্সকে মেক করা, একটা সেন্টেন্সের মিনিং বোঝা, একটা ওয়ার্ডের মিনিং বোঝা, সব কিছু আমার অটোমেটিক্যালি জানা হয়ে যাবে। সো সেখানে দেখা যাবে আমি ইংলিশ বলতে যেমন ভালো পারছি, একাডেমিক ইংলিশও আমি ভালো করছি। যেমন একটা এক্সাম্পল দেওয়া যাক, যেমন আপনি বললেন ভাইয়া যে আমি অ্যাডমিশনের সময় গিয়ে ইংরেজিতে কেন বেশি ফেল করি, সারা বছর তো ইংরেজি পড়লাম, অনেক ভালো স্টুডেন্টস যারা স্কলারশিপ পেয়েছে তারাও ইংলিশে কেন ফেল করে? বিকজ দে নো দ্য ট্রাফিক রুলস but they don't know how to drive a car. দারুণ, ও মাই গড। আবার বলেন কি বলছেন? They know the traffic rules but they don't know how to drive a car. মানে আমি ট্রাফিক রুলস জানি, জি, বাট আমি যে মানে ট্রাফিক রুলসটা জানার কারণটা কি? আমাকে তো ড্রাইভিংটা করতে হবে, ড্রাইভ করতে হবে, নাহলে আমি ট্রাফিক রুলস জেনে কাজটা কি? সো আমি ট্রাফিক রুলস জানি বাট আমি ডোন্ট নো হাউ টু ড্রাইভ আ কার। ইয়েস, সেম ভাবে যেমন আমি অনেক গ্রামার জানি, আমি অনেক রুলস জানি, আমি শুধু রুলসগুলো জানি, কিন্তু এগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আমি ইংরেজিতে কথা বলবো সেটা আমি জানি না। আলটিমেটলি আউটপুট ইজ জিরো। মাই গুডনেস, এটা আসলে ডিজার্ভ অ্যান অস্কার। মানে আপনি এত সুন্দর এক্সাম্পল পাইছেন কোত্থেকে বলেন তো? মানে এটার জন্য হইলেও আমার আসলে ইংরেজি শেখা উচিত। মাশাআল্লাহ, ইউ আর ভেরি ব্রিলিয়েন্ট। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে A+, আমাদের প্যারেন্টসদের মনের মধ্যে A+ থাকে, A+ ছাড়া কোনো কিছু চিন্তা করতে পারে না। এসএসসি পরীক্ষা চলছে, ছেলেমেয়েরা A+ পেতে চাচ্ছে, এবং এই A+ পাওয়ার পর যখন কোনো একটা ছেলেকে বা মেয়েকে জিজ্ঞেস করা হচ্ছে আমি A+ পেয়েছি, এটার ইংরেজি কি, তখন সে কি বলছে? আই অ্যাম GPA 5। এটার জন্য আসলে মানে এই যে ধরেন, এই যে আমি হাসছি বা আপনি এটা নিয়ে হাসছেন আমার সাথে, বা আমরা দুজন এটা নিয়ে ফান করছি, ব্যাপারটা কি জানেন? ব্যাপারটা হচ্ছে এটার জন্য দায়ী আমি এবং আপনি। ইয়েস, ডু ইউ বিলিভ দিস? কিভাবে আমি এবং আপনি দায়ী? ধরেন আমি যদি একজন টিচার হয়ে থাকি এবং আমি আমার ছেলেকে এটা শিখাইতে পারলাম না যে আমি A+ পেয়েছি, আমি GPA 5 পেয়েছি, এটার ইংরেজিটা কি, এটার ব্যর্থতা কে নিবে? অবশ্যই আমি, টিচার নিব, আমি নিব। আমি টিচার, আমি এটা শিখাইতে পারি নাই। কিন্তু এটাকে কিছু কিছু ক্ষেত্রে প্যারেন্টসরা যারা আমাদেরকে প্রেশার ক্রিয়েট করছে, আমার ছেলেকে A+ পাওয়ানোর জন্য সিলেবাসটা শেষ করো, এটা নিয়ে আপনি কি বলতে চান? এবং এরকম কোনো কিছু আপনি ফেস করেন কিনা ছেলেমেয়েদের পড়ানোর ক্ষেত্রে? গার্ডিয়ানদের মধ্যে মেন্টালিটি থাকে আমার বাচ্চার যদি সিলেবাস শেষ হয়ে যায় তাহলে আমার বাচ্চার জন্য সবকিছু ভালো, আর যদি সিলেবাস শেষ না হয় তাহলে সে খুবই খারাপ স্টুডেন্ট হয়ে যাবে বা সে হয়তো এক্সামে ভালো করবে না। অ্যাকচুয়ালি আমরা শুধু এক্সামে ভালো করার চিন্তাটাই করি, বাট লং রানে চিন্তাটা করতে পারি না। যেমন আমি আমার একটা স্টুডেন্টকে নিজের থেকে কিছু স্পোকেন ইংলিশের ট্রিক্স শেখানোর চেষ্টা করেছিলাম, বাট আমি দেখতে পারলাম যে তার মধ্যেও ইন্টারেস্টটা আসছে না। সে আমাকে একদিন জিজ্ঞেস করে বসলো, মিস এগুলো শিখে আমি কি করব, এগুলো তো এক্সামে আসবে না, আমি তো মার্কস পাবো না এগুলো লিখে। তো দ্যাট টাইম আমার আসলে ওকে বলার কিছু ছিল না, কারণ আমাদের শিক্ষা ব্যবস্থাটা এরকম হয়ে গিয়েছে যে আমরা শুধু এক্সাম, গ্রামার কিছু রুলস, এক্সাম, মার্কস এর মধ্যে আমরা চিন্তা করি। কিন্তু লং রানে যখন আমরা আমাদের ক্যারিয়ারের দিকে ফোকাস করব, সেই দিকটা বাচ্চাদেরকে জানানো হয় না, বিধায় তারা আসলে ইংরেজি যে আসলে শেখা উচিত অ্যাজ ল্যাঙ্গুয়েজ এটা তারা বুঝতে পারে না। সো স্যাড অফ ইউ। এবং আমার মনে হয় যারা একটু মানে স্বপ্নটা একটু বিগ, বড় দেখে, পিপল হু ড্রিম বিগ, তাদের জন্য এটাকে সাবজেক্ট হিসেবে না শিখিয়ে তাদেরকে ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখানো উচিত। এবং এসএসসি পরীক্ষার পর ছেলে মেয়েদের কিন্তু একটা সময় থাকে, আমি নিজের কথা যদি বলি, আমি কিন্তু এসএসসি পরীক্ষা দিয়েছিলাম যখন, তারপরে 2.5 মাস বা 3 মাসের মতো সময় পেয়েছিলাম ভ্যাকেশন। সো তখন আমার অনেক ফ্রেন্ডরা ঘুরতে গিয়েছিল, অনেকে আড্ডা দিয়েছে, অনেকে রিল্যাক্সে ঘুমিয়েছে, চিল করেছে, মজা করেছে। আমি ওই সময় ইংরেজি শিখেছিলাম সত্যি, এবং দ্যাট হ্যাজ চেঞ্জড মাই লাইফ।
সত্যি কথা, আমাকে এখন যে 2-4 জন মানুষ চিনে, বা ধরেন এখন আমি আপনার সাথে এখানে বসে কথা বলছি, বা আপনি বলছেন যে আপনি আমার ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়েছেন, এই যে ইন্সপায়ারেশনের যে বিষয়টা, বা 2-4 জন মানুষ চিনছে, বা 2-4 জন মানুষকে আমি মোটিভেট করতে পারছি, এই ব্যাপারটা হয়েছে আমি ওই সময়টাকে কাজে লাগিয়েছিলাম এই জন্য। এবং আমার তখন থেকে ইংরেজির প্রতি একটা ভালোবাসা জন্মেছে। মজার ব্যাপার কি জানেন, আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো তখন ইন্টারমিডিয়েট যখন পড়ি যে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে, কারণ ফ্রেন্ড নতুন নতুন হয়েছে, এবং ওই সময় ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সবাই একটা এরকম একটা ভাইবের মধ্যে আসছে যে বয়ফ্রেন্ড হইতে হবে, গার্লফ্রেন্ড হইতে হবে, কলেজে উঠছি, বড় ভাই, একটা ব্যাপার তো কাজ করে। সো আই ইউজ টু আনসার অলওয়েজ লাইক ইয়েস আই হ্যাভ এ গার্লফ্রেন্ড, এবং মানে আমি পুরো বুক ফুলিয়ে বলতাম আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। তো একদিন আমার একজন টিচার, ইংরেজি টিচার রিজভি স্যার, উনি আমার কলেজে পড়াতেন, খুবই ভালো টিচার উনি। সো রিজভি স্যার ডেকে বললো, জিবাম তোমার গার্লফ্রেন্ডের নাম কি? স্যার স্যার না স্যার, না বলো 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 তোমার গার্লফ্রেন্ডের নাম কি? আরও ছেলেমেয়েরা ছিল, আমার ফ্রেন্ড কলেজের নাসরিন, আরও কয়েকজন হ্যাপি অনেকে ছিল। আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে ইংলিশ। এটাই হয়েছে, মানে তখন ওরা না হাসছে এইভাবে রীতিমতো, কি তোমার গার্লফ্রেন্ড ইংলিশ, হাউ কাম, আর ইউ ম্যাড, আর ইউ গন, আর ইউ ক্রেজি, ইংলিশ গার্লফ্রেন্ড হয় কীভাবে? আমি তখন একটা সময় ছিল আমি প্রতিদিন 17 থেকে 18 ঘন্টা ইংরেজি চর্চা করতাম, এবং আমি প্রায় 2-2.5 মাস আমি বাংলাদেশে থেকে আমি বাংলায় কোনো কথা বলিনি, আমি ইংরেজিতে কথা বলতাম। একটা ইনস্টিটিউশন ছিল, ওইখানে আমি সকাল 9টায় গিয়ে পৌঁছতাম, রাত 9টায় বের হতাম, 12 ঘন্টা ওইখানে ইংরেজি চর্চা করতাম। যখন বাইরে থাকতাম বা বাসে থাকতাম, আমি হেডফোনে ইংরেজি শুনতাম। আমি কিন্তু এই যখন আমি এসএসসি পরীক্ষা দেই বা ইন্টার পরীক্ষা দেই, আমার রেজাল্ট খুব ভালো না, এসএসসি এইচএসসির জিপিএ খুব ভালো না, আমি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি নাই, কিন্তু আমার ইংরেজিটাকে আমি ডেভেলপ করার কারণে, ইংরেজিকে ভালোবাসার কারণে, ইংরেজিকে আমি আমার গার্লফ্রেন্ড বানানোর কারণে আমি বাংলাদেশের সবচেয়ে ভালো ভালো জায়গাগুলোতে ট্রেনিং করানোর সুযোগ পেয়েছি। আমি বিসিএস অফিসার যারা আছেন ওনাদেরকে ট্রেনিং করিয়েছি, আমি দেশের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি, বাংলাদেশে আমি কিছুদিন আগেও একটা বড় কনফারেন্সে জয়েন করেছি। শুধুমাত্র ইংরেজিটা ভালো হওয়ার কারণে আমি মানুষের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, আমার মনে হয়েছে যদি কারো গার্লফ্রেন্ড মানে থাকা যদি উচিত হয়, তাহলে তার গার্লফ্রেন্ড এরকম কিছু থাকা উচিত যেটা দিয়ে সে ভবিষ্যতে অন্য সবার ভালোবাসা পাবে অনেক বেশি। সো আপনার কি বয়ফ্রেন্ড আছে? I'm sorry. I'm sorry. Yes, I have a boyfriend. Now please ask me his name. Yeah, please tell me his name. English. এবং এটার জন্য আমি আপনাকে ডাবল পুরস্কার দিতে চাই। Thank you. No, trust me. শুনুন, আমি এই যে ভিডিওস বানাই না, আমরা ভিডিওস বানিয়ে প্রতি মাসে আমাদের একটা রেভিনিউ হয়, আমরা অ্যাড থেকে টাকা আর্ন করি, এবং মজার ব্যাপার হচ্ছে প্রতি মাসে আমরা প্রায় লাখখানেক টাকা আমরা দিয়ে দিই, এভাবে ডোনেট করি মানুষজনকে ইন্সপায়ার করার জন্য। আপনি যে হেডম্যান একাডেমিতে এসে ইংরেজি শিখবেন ব্যাপারটা এরকম না, কিন্তু আমি চাই আপনি যেখান থেকে ইংরেজিটা শিখেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, লাইফে অনেক বেশি আগে নিবে। দেখেন আপনার ডিপার্টমেন্টে আপনি ছাড়া আরও অনেক স্টুডেন্ট আছেন আপনার মতো যারা মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ছে, কিন্তু আপনার মতো কতজন মানে আজকে পডকাস্টে আসতে পারছে, বা আপনি যে কাজগুলো করছেন সেটা কয়জন করতে পারছে, আপনাকে নিয়ে যে মানুষগুলো কথা বলছে এটা কয়জনকে নিয়ে কথা বলে, বিকজ আপনি একটু বেশি ইংরেজি জানেন তাদের কাছ থেকে, এর জন্য। এবং আপনি যদি আরও ভালো ইংরেজি জানেন, আপনি বাংলাদেশের খুব কাউন্টেড পিপলের মধ্যে চলে আসবেন, যেই মানুষগুলোকে নিয়ে মানুষজন চিন্তা করে আপনি ওরকম মানুষজনের মধ্যে চলে আসবেন। আপনি ধরেন এখন ম্যাস পিপল, তাই না, সবার মাঝখানে আছেন, আপনি যখন ইংরেজি শিখছেন বা ইংরেজিতে খুব দক্ষ হচ্ছেন, তখন ওই মানুষগুলো আপনাকে ফলো করছে, বিকজ ইউ আর দেয়ার রোল মডেল। সো আপনি যদি রোল মডেল হইতে চান তাহলে আপনি ইংরেজি শিখেন। আর যদি আপনি চান যে আমি ম্যাস পিপলের মধ্যে থাকবো, আমি মানে ওই যে ব্লু ফিশই হব, ব্লু ফিশ এবং ব্রাউন ফিশ, ধরেন 50টা ব্লু ফিশের মধ্যে মাছের মধ্যে যদি একটা ব্রাউন ফিশ থাকে, ওটা কিন্তু চোখে পড়বে। সো ইউ আর দ্য ব্রাউন ফিশ বিকজ ইউ নো ইংলিশ। সো ইংরেজিটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে, ট্রাস্ট মি, এটা আপনার লাইফ কমপ্লিটলি চেঞ্জ করে দেবে। এবং এই জন্য আমি বলতে চাই ইংরেজি নট অ্যাজ আ সাবজেক্ট, কি ইংলিশ ইজ to be considered as a language. Yes. So আপনাদেরকে অবশ্যই ইংরেজিটা সাবজেক্ট না, একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখা উচিত, তাই তো? ভেরি নাইস। আচ্ছা আবিদা, আপনি মানে এরকম কি ফেস করেছেন কিনা, যেমন আপনার প্যারেন্টস আপনি বলছিলেন শুরুতে যে আপনাকে যেন আপনি যেটা করতে চান সেটা দেয়, সেজন্য সবার কাছ থেকে প্রার্থনা করছেন। সো এরকম কখনো হয়েছে কিনা যে আপনি বাবা মা একটা চাচ্ছে কিন্তু আপনি করতে চাচ্ছেন আর একটা, বা স্টুডেন্টদের ক্ষেত্রে এরকম কখনো হয় কিনা, মানে তারা করতে চায় একটা বাট তার প্যারেন্টস চাচ্ছে অন্য আরেকটা, মানে এই ব্যাপারটা নিয়ে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন এবং হোয়াট ডু ইউ সে? এটা বাংলাদেশে আই থিঙ্ক 90% স্টুডেন্টদেরকেই ফেস করতে হয় যে বাবা মা একটা চাচ্ছে অ্যান্ড বাচ্চারা আর একটা চাচ্ছে।
এক্ষেত্রে আমরা ডিলেমাতে পড়ে যাই, হোয়াট টু ডু, কি করব। তখন অনেকেই দেখা যায় নিজেদের ড্রিমকে স্যাক্রিফাইস করে দেয়, বাট লং রানে গিয়ে তারা হ্যাপি থাকতে পারে না। আমি আমার কথা যদি বলি, আমার যেমন ইংলিশে পড়ার ইচ্ছা ছিল, আমার বাবা মায়েরও খুব ইচ্ছা ছিল যে আমার মেয়ে ইংরেজি বিভাগে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন? তাদের ইচ্ছার পিছনে তাদের উদ্দেশ্যটা কি ছিল, যে আমার মেয়ে ইংরেজি বিভাগে পড়া মানে সে ইংরেজিতে খুব ফ্লুয়েন্ট হয়ে যাবে, তার স্পোকেন ইংলিশ অনেক সুন্দর হবে, লোকজন তাকে নিয়ে বাহবা করবে যে আল্লাহ মেয়েটা তো ইংরেজি বিভাগে পড়ে। অ্যান্ড এই মাইন্ডসেটআপও থাকে যে বাবা মায়েরা মনে করে যে তাদের বাচ্চারা যদি ইংরেজি বিভাগে পড়ে, তাদের পিছনে বাচ্চারা টিউশনের জন্য দৌড়াবে, যে আচ্ছা আপু আপনি কি ইংরেজি বিভাগে পড়েন, আমি আপনার কাছে পড়তে চাই। স্টুডেন্টদের গার্ডিয়ানরাও যখন আপনাকে অফার করবে টিউশনের জন্য, যদি আপনি ইংরেজি পড়াতে চান, তাদের মাইন্ডসেটআপ হচ্ছে আপনি যদি ইংরেজি বিভাগের স্টুডেন্ট না হন আপনি ইংরেজি পড়াতে পারবেন না, হুইচ ইজ টোটালি আর রং কনসেপ্ট। আপনি যে কোনো বিভাগের শিক্ষার্থী হয়ে ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারেন, দক্ষ হতে পারেন এবং ইংরেজি খুব ভালো মতো পড়াতে পারেন। আমি এমন মানুষও দেখেছি যে ইংরেজি বিভাগেও পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতেই পড়ে, বাট সে ঠিক মতো পড়াতে পারে না, এন্ড সে ইংরেজিতে কথা বলতে পারে না সবার সামনে এসে ফ্লুয়েন্টলি। সো এখানে আবার এটার উল্টোটাও হয়, কেউ হয়তো বা অন্য কোনো ডিপার্টমেন্টে পড়ছে, মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ছে, বাট ওনার ইংরেজি ভালো হওয়ার কারণে ওনার এখন সময় নাই, ওনার কাছে এসে মানুষজন রিকোয়েস্ট করে যে আমার বাচ্চাটাকে পড়াও, কিন্তু উনি সময় দিতে পারেন, এটাও তো হয়। ভাইয়া এটা কি বলার খুব দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। মানে এরপর থেকে এই ভিডিও দেখার পর থেকে ওনার নাম্বারের জন্য যারা যারা রিকোয়েস্ট করবেন হিটম্যান একাডেমিতে চলে আসেন, পার্সোনালি ওনার সাথে আমরা বসায় দিব। আজকের ভিডিও দেখার পর হয়তো কিছু কল আসতে পারে, অবশ্যই আসবে। এন্ড শি টিচেস ভেরি গুড ইংলিশ, মানে ইংলিশ অ্যাজ সাবজেক্ট, ইংলিশ অ্যাজ ল্যাঙ্গুয়েজ, মানে একাডেমিক ইংলিশ, কমিউনিকেটিভ ইংলিশ সবকিছুই ভালো মোটামুটি। তবে আপনি এখন থেকে যাদেরকে একাডেমিক ইংরেজিটা শেখাবেন, আমার রিকোয়েস্ট থাকবে হচ্ছে তাদেরকে অবশ্যই আপনি এটার মানে ল্যাঙ্গুয়েজের যে ধারণাটা ওইটা আপনি দিয়ে দিবেন। আচ্ছা, এই যে প্যারেন্টসরা যে জোর করে যে তোমাকে এই ডিপার্টমেন্টই পড়তে হবে, তোমাকে ডাক্তারি হইতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ারই হইতে হবে, তোমাকে বিসিএস ক্যাডারই হইতে হবে, হাউ ডু ইউ সি দিস? এবং আপনার কি মনে হয় এই জায়গাগুলো ছাড়া অন্য কোনো জায়গা আছে কিনা স্টুডেন্টদের জন্য? স্টুডেন্টসদের জন্য অনেক জায়গা আছে, বাট অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমরা আমাদের আশেপাশে যা যা দেখে আসি, উই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু গো উইথ দি ফ্লো, we want to go with the tradition, not with the direction. তো অ্যাকচুয়ালি আমাদের ডিরেকশনটা হওয়া উচিত আমাদের মন যেটা চায়, অ্যান্ড ইফ ইটস অ্যাকচুয়ালি গুড ফর ইউ, আমাদের মনে হয় ওইটাই আমাদের চুজ করা উচিত। কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমার বাবা মাকে খুশি করার জন্য তাদের পছন্দের জবটি জয়েন করলাম, বাট লং রানে গিয়ে উই উইল গেট ডিপ্রেসড। তখন কি হবে, আমরা হয়তো সেই জবটা ছেড়ে দিব বা সেই জবটাতে টোটাল এফর্টটা আমরা দিতে পারবো না। সো আলটিমেটলি এখানে আমার মনে হয় না কোনো বেনিফিট আছে, লসের পরিমাণটাই বেশি। এবং একটা আমার খুব পছন্দের একজন মানুষ স্টিভ জবস, ওনার একটা কোটেশন আছে এরকম, ডু হোয়াট ইউ লাভ এন্ড লাভ হোয়াট ইউ ডু। মানে আপনি ওইটাই করেন যেটা আপনি করতে ভালোবাসেন। আপনি যদি কথা বলতে পছন্দ না করেন তাহলে আপনার জন্য আর্জিং না, আপনার জন্য হোস্টিং না। আপনি যদি কথা বলতে পছন্দ না করেন, আবার আপনি যদি ক্যামেরার পিছনে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, মানে কাজ করতে পছন্দ করেন, তাহলে ওইটাই করেন, ডিরেকশন দেন আপনি। বুঝতে পেরেছেন? সো ডু হোয়াট ইউ লাভ, আপনি ওইটা করেন যেটা আপনি করতে পছন্দ করেন, ভালোবাসেন, অ্যান্ড লাভ হোয়াট ইউ ডু। যখন আপনি কোনো একটা কাজের মধ্যে ঢুকে গেছেন, তখন আপনি যদি এরকম করেন যে আমি কাজটা করতে পছন্দ করি না তারপরে করছি, তখন কাজটা ভালো হবে না। এই জন্য আপনি যেটা করছেন ওটাকে ভালোবেসেই করতে হবে আপনার। আপনি ওইখানে যখন আসবেন তখন বুঝে শুনে আসেন, কিন্তু আপনি যখন ওই কাজটা করবেন, যখন করা শুরু করে দিয়েছেন তখন ভালোবাসতে হবে কাজটাকে, আদারওয়াইজ কিন্তু আপনি ওই কাজে কখনো সফল হতে পারবেন না। বুঝতে পেরেছেন? ওকে, সো আপনি তো ইংরেজি শেখান এবং আপনি খুব মজা করে ইংরেজি শেখান। আমরা যদি কোনো কিছু শেখাতে বলি আপনাকে, এবং আমি জানি যে মজা করে যেহেতু শেখান আপনি, আমাদেরকে এমনভাবে শেখাতে হবে যাতে করে আমরা বোর্ড না হই এবং আমাদের পার্মানেন্টলি মনে থাকবে। এরকম কিছু একটা আপনার কাছ থেকে শিখতে চাই আমরা লাইফ টেস্ট। ওকে, লেটস সে আপনার দাদির একটি চাকরি লাগবে। আমার দাদির চাকরি লাগবে না, মারা গেছে। ওকে, আপনার দুঃসম্পর্কের একজন দাদির চাকরি লাগবে। আচ্ছা ঠিক আছে, মাইনুলের দাদির চাকরি লাগবে একটু। ওকে, তো আপনার দুঃসম্পর্কের বা যারই হোক
তার দাদির চাকরি লাগবে, লাগবে, তো সে আমার কাছে এসেছে, ঠিক আছে? আমি আপনার কাছে গেলাম, ম্যাডাম আমার দাদির একটা চাকরি লাগবে, ম্যাডাম একটা চাকরি দেয়া যায়? ওকে ম্যাডাম আমার দাদি খুব ভালো, ম্যাডাম আপনার দাদির চাকরি লাগবে, খুব সুন্দরী ম্যাডাম। তাই? জি ম্যাডাম, অনেক আমি তো সুন্দর। সুন্দরী দেখে তো চাকরি দিব না, তাহলে ম্যাডাম? আপনার দাদির সিভিটা দেন আমাকে। ম্যাডাম দাদির সিভি দেব বুড়া বয়সে, দাদির বয়স হচ্ছে 85 বছর। সিভি ছাড়া তো ভাইয়া আমি তো তাকে চাকরি দিতে আপনি পারি দেন না। না ম্যাডাম, এটা একটা আপনার দাদির সিভিটাই আমার লাগবে। দাদার সিভি হলে আমার সিভি হলে ম্যাডাম? না না, দাদির সিভিটাই লাগবে। দাদির সিভি লাগবে? Yes. না ম্যাডাম, তাহলে তো দাদিকে বলতে হবে একটু সিভি লিখে দেন। আচ্ছা, আমি রেডি করে দিই ম্যাডাম সিভিটা। নো নো, আপনার দাদির সিভিটাই আমার লাগবে, দাদিরই সেই সিভিটাকে রেডি করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাদির সিভি। ওকে, জি ম্যাডাম। এখন যে মজার ব্যাপারটা, দাদির সিভি, জি, দা সি দি ভি, দা ইকুয়ালস সি, হ্যাঁ দি ইকুয়ালস ভি, মানে হচ্ছে দাদির সি ভি। ভি, দা ফর সি, সি ফর কনসোনেন্ট, আর ভি ফর ভাওয়েল। ইয়েস, দ্যাট তাহলে? মিন্স কনসোনেন্টের আগে আমরা দা উচ্চারণ করব, হ্যাঁ, এন্ড ভাওয়েলের আগে আমরা দি উচ্চারণ করব। মাই গুডনেস, তার মানে হলো ওই যে THE Yes. যে ওয়ার্ডটা, ওই ওয়ার্ডের উচ্চারণ দুইটা হয়, ইয়েস, একটা হচ্ছে দা, একটা হচ্ছে দি। দি, মানে আপনি কথা বলে আমাকে বুঝিয়ে দিলেন কোথায় দা হবে কোথায় দি হবে। ইয়েস। ক্ল্যাপ দিব নাকি পুরস্কার দিব? আসলে আপনার জন্য আরো একটা পুরস্কার। Thank you. অসাধারণ। মানে আপনি কি এই টেকনিকই সবাইকে পড়ান? এবার একটা কথা বলে দেই, জি। এই টেকনিকটা কিন্তু আমি হেডম্যান একাডেমি থেকেই শিখেছি, ফ্রম ইমাম ভাইয়া। না, আপনি যেভাবে উপস্থাপন করছেন আমি ভাবতেছি না কি হইতেছে, ঘটনাটা কি, কোথায় হইতেছে। তার মানে THE Yes. এটার উচ্চারণ দাও হয় দিও হয়। ইয়েস, সো আমরা তো শিখেছি কনসোনেন্টের আগে হবে দা, আবার ভাওয়েলের আগে হবে দি। কিন্তু আমরা যদি দা দির সিভি মনে রাখি তাহলে ওই কনসোনেন্টের আগে দা দি সি জি। অত কিছু মানে সমস্যা হবে না, তাই না? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, কনগ্রেটস। মানে আপনি এত দারুণ দারুণ কাজ করছেন আজকে এসে। এরপর থেকে আমরা হোস্ট হিসেবে আপনাকে দেখতে চাই ভবিষ্যতে। আমাদের হেডম্যান একাডেমির যে পডকাস্টগুলো হবে সেখানকার হোস্ট হবে আবিদা, তাই তো? আপনার ফুল নেম ইনশাআল্লাহ। কি? আবিদা আঞ্জুম। আবিদা আঞ্জুম। হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান? My future plan is to be an entrepreneur. But what is your parents, I mean, They want what me do they think to about be you? a BCS cadre, which I don't want to be. আচ্ছা, আপনি এই কি ভিডিও যদি আমার বাবা মা দেখে ভাইয়া, আমার হেডম্যান একাডেমি আসা বন্ধ। না না, আমি চাই আপনি BCS দেন, এবং সেই জন্য আমি আপনাকে টার্ম শেখাতে চাই। যেমন BCS, তারপর কি বললেন, কি হতে চান আপনি? ক্যাডার। ক্যাডার। আপনি কি জানেন এই ক্যাডার উচ্চারণটা আসলে আমরা একটু ভুল করি। আচ্ছা, এটার দুইটা উচ্চারণ হয়, একটা হচ্ছে ক্যাডরি, এটা আচ্ছা। আমেরিকানরা মনে হয় বলে, ওকে আর ব্রিটিশরা বলে হচ্ছে খাটা। ওকে, তার মানে BCS ক্যাডার যে বলে এটা কিন্তু আমরা ভুল বলি। ভুল বলি। আমরা আচ্ছা। হয়তো বলবো BCS খাটা ওকে, অথবা বলবো BCS ক্যাডরি। ক্যাডরি। বুঝতে ওকে, পারছেন? অনেক So, কিছু শেখা হয়ে গেল gift আমার। কি তো আমি- এখন No, 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 it's okay, it's okay, it's okay. No, 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 তাহলে no. এখন আমরা No, 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 যিনি no, no. কিনা সবাইকে টাকা আমি দিতেন আমি আজকে আমি সবসময় গিফট দিতে পছন্দ করি। আমি যদি শেখাইও আমি গিফট দিতে পছন্দ করি। সো দিস ইজ আচ্ছা। অল ইয়োর্স, এটা আপনার, সমস্যা নেই। ওকে ওকে যদিও আমাদের পডকাস্ট শেষ হলে আমরা চিন্তা করব ব্যাপারটা নিয়ে। ওকে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি ভাইয়া। না, চিন্তা করার কোনো কিছুই নেই, আমি এখন এটা ব্যাগে ভরে ফেলবো। সো আপনার প্ল্যান হচ্ছে এন্টারপ্রেনার হবেন। ইয়েস, আচ্ছা, এটাকে যে আমরা বলি এন্টারপ্রেনার না কি যেন একটা বলি, জি, এটা আমরা ভুল বলি। তাহলে কি বলছেন আপনি বারবার? এন্টারপ্রেনার। তারপরে আপনি BCS ক্যাডার না বলে কি বলছেন? ক্যাডরি, অথবা খাডার, খাটা। খাটার। ওয়াও, তাহলে এই ওয়ার্ডস গুলো আমাদের পডকাস্ট দেখলে শিখে ফেলে জি মানুষজন। জি জি। ভেরি নাইস। তাহলে আপনি এখন কি করবেন? মানে ডু ইউ ওয়ান্ট টু ফাইট উইথ ইউর প্যারেন্টস অর ইউ ওয়ান্ট টু ফলো ইউর প্যাশন? I want to go with my passion, and I also want to convince my parents. হ্যাঁ, তাহলে পডকাস্টের মাধ্যমে যদি প্যারেন্টকে কনভিন্স করতে হয়, হাউ উড ইউ লাইক টু কনভিন্স দেম? বাসায় যাওয়াটা কি ভাই আজকে বন্ধ করে দিবেন আমার? এবং আপনি আমাকে অফ দ্য রেকর্ডে বলছিলেন আপনি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির আগে প্রিপারেশন নিচ্ছিলেন, আপনার প্যারেন্ট তখন বলেছিল যে ইউ হ্যাভ টু টেক দ্য অ্যাডমিশন ইন ঢাকা ইউনিভার্সিটি, আদারওয়াইজ তোমার খবর আছে। এবং আপনি তখন টুকটাক কিছু ভিডিও বানাতেন ইংরেজি। জি, সো ওইটা বন্ধ করেছেন কেন? ওটা বন্ধ করেছিলাম অ্যাকচুয়ালি অ্যাডমিশন টেস্টের আগেই বানাতাম। সো দেখা যেত আমি সারাদিন শ্যুট করতাম, এডিট করতাম। তো আম্মুর অনেক চিন্তা ছিল আমাকে নিয়ে যে আমি সারাদিন এটাই করছি আমার অ্যাডমিশনের পড়াশোনা না করে। সো ওই সময় আম্মু বলতো যে এইগুলো একটু বাদ দাও, একটু পড়াশোনায় ফোকাস করো। দেন আস্তে আস্তে দেখা গেল যখন আমি ইউনিভার্সিটিতে উঠলাম, পড়াশোনার প্রেশার সব কিছু মিলিয়ে ওটা এখন আর কন্টিনিউ করা হয়নি। আচ্ছা, বাট ভবিষ্যতে কি আপনার ইচ্ছে আছে কিনা?
ইনশাআল্লাহ, লেটস সি। ওকে, সো আপনার যারা ছোট ভাই বোন আছে, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, বা যারা আপনাকে দেখে ইন্সপায়ার হচ্ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, বা যারা বড়রা আছে যারা ল্যাঙ্গুয়েজটা শিখতে চায়, হোয়াট ইজ ইউর সাজেশন টু দেম? হোয়াট ডু ইউ টু সাজেস্ট? আমাদের মধ্যে যে সকল স্টুডেন্টস এখনো ভয় পাচ্ছে যে আমি তো ইংরেজিতে ফ্লুয়েন্ট না, আমি তো ইংরেজি পারি না, তাহলে আমি কেন ইংরেজি শিখবো, তাদের উদ্দেশ্যে একটা লাইন বলবো, ইউ ডোন্ট নিড টু বি ফ্লুয়েন্ট টু লার্ন ইংলিশ, রাদার ইউ নিড টু লার্ন ইংলিশ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ওয়াও, বাপ রে বাপ, এত সুন্দর সুন্দর কথা বলছেন। আমার তো গিফট শেষ হয়ে যেতেছে আপনাকে দিতে আজকে। ইজ অ্যানাদার গিফট ফর ইউ। থ্যাংক ইউ। সো আবার বলুন তো ইংরেজিটা কি বলছেন একটু শুনি, এবং ভিউয়ার্স একটু কমেন্ট সেকশনে এটা লিখে পাঠিয়ে দিবেন। স্টুডেন্টস ডোন্ট নিড টু বি ফ্লুয়েন্ট টু লার্ন ইংলিশ, রাদার দে নিড টু লার্ন ইংলিশ টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ। ও মাই গড, এ তো মাথার উপর দিয়ে যাবে। এটা ট্রান্সলেশনটা কি হবে একটু বলা যায় বাংলায়? আমি ইংরেজিতে ফ্লুয়েন্ট না, তাহলে আমি ইংরেজি শিখে কি করব? বাট তাদের চিন্তা করা উচিত আমি ইংরেজি এই জন্যই শিখবো যাতে আমি ইংরেজিতে ফ্লুয়েন্ট হতে পারি। ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইউ আর অ্যামেজিং, কাম অন। আচ্ছা, এই যে ইংরেজিতে যদি ফ্লুয়েন্ট হইতে হয়, আচ্ছা আপনি কি জানেন এই ইংরেজি ভাষার মধ্যে টোটাল স্কিল কয়টা ব্যাপারের উপরে, কয়টা জিনিসের উপর কাজ করতে হবে তাকে ইংরেজি ভালোভাবে শেখার জন্য? 4টি। কি কি? স্পিকিং, রিডিং, রাইটিং অ্যান্ড লিসনিং, এই 4টা। আপনার কাছে এই 4টা স্কিলের মধ্যে, এবং ভিউয়ার্সরা আমাদের কমেন্ট করেন এটা লিখে জানান, আপনার কাছে কি মনে হয় এই 4টা স্কিলের মধ্যে কোন স্কিলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? লিসনিংটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আই থিংক লিসনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, বিকজ আমি যখন একজনের কথা মনোযোগ দিয়ে শুনবো, তার কথা বুঝতে পারবো, দেন আই উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। ইয়েস। আচ্ছা, আবিদা বলছে এই 4টা স্কিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে লিসনিং। আচ্ছা, আমি কি পারবো কি পারবো না, ওটা শুনলে ওটা হবে কি হবে না, ওগুলো বাদ, বাট আপনার কাছে মনে হচ্ছে 4টা স্কিলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লিসনিং। আচ্ছা, এবার ভিউয়ার্সরা তো আমাদের কমেন্ট করে লিখে জানাচ্ছেন 4টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা। সেকেন্ড প্রশ্ন আপনার কাছে, একটা গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা? গাড়ির মধ্যে চাকা থাকে, ইঞ্জিন থাকে, ছাদ থাকে, সিট থাকে, হর্ন থাকে, হুইল থাকে, তারপর হচ্ছে স্টিয়ারিং থাকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা? ব্রেক থাকে, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট? আই থিংক ব্রেক। আচ্ছা, আবিদার কাছে মনে হচ্ছে একটা গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ব্রেক, আর এবং একটা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে লিসনিং। আচ্ছা আবিদা, আপনার কাছে একটা গাড়ির শুধুমাত্র ব্রেক আছে, আপনি গাড়িটা চালাতে পারবেন? নো। আচ্ছা, আপনি একটা ভাষার শুধুমাত্র লিসনিংটা জানেন, লিসনিং এ দক্ষ, আপনি শুনে শুধু বুঝেন, কিন্তু অন্য আর কোনোটাই পারেন না, আপনি কি ওটা কাজে লাগাতে পারবেন? নো। আচ্ছা, তাহলে যদি একটা গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ব্রেক না হয়ে থাকে, তাহলে একটা গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা? একটা গাড়িতে যা যা আছে সবকিছু। ইয়েস। তাহলে একটা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা আবিদা? All the 4 categories that you have mentioned, listening, speaking, reading and writing, 4টি সমানভাবে গুরুত্বপূর্ণ। এই যে বুঝে গেছে, এজন্য আরো পুরস্কার আবিদা, দিস ফর ইউ, প্লিজ টেক ইট। থ্যাংক ইউ। একটা গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু 4টাই, মানে 4টা না, সরি, যে কয়টা, যেমন চাকা আছে, ছাদ আছে, মানে সিট আছে, হর্ন আছে, হুইল আছে, সবকিছু গুরুত্বপূর্ণ। কোনোটা ছাড়া, মানে আপনার যদি লুকিং গ্লাস না থাকে না, তাহলে আপনি গাড়ি চালাতে কষ্ট পাবেন না। এবং হর্ন যদি না থাকে, একদিন মাঝপথে আমার গাড়ির হর্ন নষ্ট হয়ে গেছে, আমি রীতিমতো হিমশিম খাইতেছিলাম, গাড়ি চালাতে পারতেছিলাম না। আমার পাশে একজন বসেছিল, সে সামনে গিয়ে মানুষজনকে বলতেছিল, ভাই গাড়ি চাপান না, এই গাড়িটা যাবে। বুঝতে পারছেন? সো প্রত্যেকটা পার্টই গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি একটি ভাষার কোনো পার্ট কোনটা থেকে কোনোটা কম না, 4টা পার্টই গুরুত্বপূর্ণ। লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আপনাকে শুনে বুঝতে হবে, আপনাকে বলে বুঝাতে হবে, আপনাকে পড়ে বুঝতে হবে, এবং আপনি লিখে যাতে সবাইকে বুঝাতে পারেন কি বলতে চাচ্ছেন, কি লিখেছেন, সেটা তো দক্ষ হতে হবে। 4টা স্কিলই সমানভাবে গুরুত্বপূর্ণ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কখনো কোথাও এই 4টা স্কিলের উপরে আপনাকে ট্রেনিং করানো হয়েছে? নেভার। তাহলে আপনি ইংরেজিতে দক্ষ হবেন এটা ভাবেন কিভাবে? এবং আপনি যে দক্ষ না ইংরেজিতে, বা অন্য XYZ যে দক্ষ না, এটার জন্য কি তারা দায়ী? নো। কে দায়ী? উই দ্য টিচার্স। এবং আমি ওই ইনস্টিটিউশন যেটা আমার আছে ওইটা দায়ী, কারণ ওইখানে আমাকে শেখানো হয় না এভাবে। মজার ব্যাপার হচ্ছে, মানে একটা রাজনৈতিক দলের একজন বড় নেতা ঘোষণা দিয়েছেন যে তিনি মনে করেন বাংলাদেশের শিক্ষার্থীদের
কয়েকটা ভাষা যেমন জার্মান, স্প্যানিশ, চাইনিজ এরকম 3-4টা ভাষা শেখানো উচিত। এবং তারা ভাবছেন তারা যদি সুযোগ পান তাহলে তারা স্কুলগুলোতে ওই ভাষাগুলো শেখানোর জন্য কাজ শুরু করতে চায়। প্রথমে 2 বছর হয়তো জার্মানটা শিখবে, তারপর হয়তো 2 বছর চাইনিজটা শিখবে, তারপরে 2 বছর হয়তো অন্য কোনো একটা ভাষা শিখবে। এটা কিন্তু চমৎকার একটা উদ্যোগ, এবং এটা যদি করা যেতে পারে তাহলে বাংলাদেশের মানুষজন অনেক এগিয়ে যাবে, অনেক এগিয়ে যাবে। আমি ভিয়েতনামে গিয়েছিলাম, সেখানে তারা ইংরেজি খুব ভালো বলে না, বাট দে স্পিক চাইনিজ ভেরি ওয়েল। মালয়েশিয়াতে চাইনিজরা দে আর ডুইং ফ্যান্টাস্টিক। চাইনিজ ভাষা শিখে যদি এত ভালো করতে পারে, ইংরেজিটা যদি শিখেন আপনি, তাহলে কোথায় নিজেকে নিয়ে যেতে পারবেন? ডিড ইউ এভার থিঙ্ক? আর ইংরেজি শেখার জন্য আমাদের কয়টা স্কিল শিখতে হবে? 4টি। কি কি? লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। আমাদের আজকের পডকাস্টের মূল থিমটাই হচ্ছে আপনি শিখেন ইংরেজি, যেখান থেকে খুশি সেখান থেকে শিখেন। আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমাদের ফেসবুক পেজ ফলো করেন, যাতে করে আপনারা এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাইতে পারেন। এবং আপনাদের যাতে উপকার হয় সেজন্য আমরা আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আবিদার মতো আছেন তাদেরকে নিয়ে আসবো, এবং তাদের নাম আমরা ভুল করে আদিবা বলবো। তাই তো? নো, আবিদা অনেক সুন্দর করে কবিতা আবৃত্তি করে, আপনার কবিতা শুনতে চাই। আমি কবিতা আবৃত্তি পারি না তো ভাইয়া। গান গাইতে পারেন? ও সরি, আবিদা অনেক ভালো গান গায়, গান গিয়ে আজকে আমরা শেষ করবো। লেটস গো। কি গান গাওয়া যায় ভাইয়া? আসলে গান গেতে হবে না, she is very much talented. She knows everything. She knows how to speak. She knows how to communicate. Her communication skill is very good. She knows how to make ads, OVCs. She knows how to sing. She knows how to convince the people. So you are all rounder. You are the best. থ্যাংক ইউ। Yes. Now sing the song. কোনটা গাইবেন? গাইতে হ্যাঁ হবে? অবশ্যই, আপনি বাংলা, ইংলিশ Oh যেটা my God. আমরা এখন শুনতে যাচ্ছি আবিদা আঞ্জুমের। নরমালি আমি সবার সামনে কখনোই গান গাই না, আমি গেলে হয়তো নিজে গিয়ে ফেসবুকে আপলোড দিলাম। আচ্ছা, ফেসবুকে আপলোড দিয়ে সবাইকে শোনাচ্ছে, বাট আমাদেরকে শোনাতে যাচ্ছে না। নাও লেটস লিসেন টু আবিদা আঞ্জুম। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। হাততালি। ওয়াও, এরকম ন্যাচারাল পডকাস্ট মানুষজন কখনো দেখেছে কিনা আই ডোন্ট নো। থ্যাংক উনি আমাকে বলতেছিল অফ দ্য রেকর্ডে, ভাই আপনি চিন্তা করেন আপনার টাকা আমি দিয়ে দিব। ব্যাপারটা হচ্ছে সত্যি, ট্রাস্ট মি, আমরা যত টাকা পয়সা দেই না, মানুষজন মনে করে আমরা টাকা নিয়ে নেই, কিন্তু আপনি এই ভিডিওর পরে ফিডব্যাক দিয়েন, মানে আমরা আসলে টাকা নেই না, মানে আমরা এটা দেই, উই মিন ইট। হ্যাঁ, এবং আমরা ইংরেজিটাকে খুব আনন্দের সাথে শেখাতে চাই, মানুষজন যাতে ইংরেজি শিখে ভয় না পায়, মানুষজন যাতে ইংরেজি শিখে বোর্ড না হয়। এই জন্য আমাদের ক্লাসেসগুলো, হেডম্যান একাডেমির ক্লাসেসগুলো সবসময় শুধুমাত্র এডুকেটিভ হয় না, এডুটেনমেন্ট, এডুকেশন এবং এন্টারটেনমেন্ট দুইটাই থাকে। এবং আমাদের থিমটাই হচ্ছে এরকম, আমরা এডুকেশন এবং এন্টারটেনমেন্ট দিয়ে ছেলেমেয়েদেরকে শেখাবো, এবং ওইটা এডুটেনমেন্ট, নট অনলি এডুকেশন। বুঝে গেছে? দেখা হবে আপনাদের সবার সাথে আবিদা আঞ্জুমের জায়গায় অন্য আরেকজনকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করুন। আবিদা, ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? ওকে, ফার্স্টলি তো বলবো, অফকোর্স আজকের পুরো পডকাস্টের মেইন আমাদের যেই গোল, বাচ্চারা যাতে ইংরেজি শিখে, যেখান থেকে খুশি সেখান থেকে শিখুক, বাট অ্যাটলিস্ট যাতে শিখে, এবং যে টিপিক্যাল মাইন্ডসেট আছে তাদের পরীক্ষায় ভালো করতে হবে, এই মাইন্ডসেট থেকে তারা যাতে বের হয়ে ইংরেজি শিখে। রাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। দেখা হচ্ছে পরবর্তী কোনো পডকাস্টে অন্য কোনো অতিথির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং হেডম্যান একাডেমির সাথে থাকুন। টিল দেন, বাই বাই, আসসালামু আলাইকুম। ওইখানে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।